বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা কালচারের কথা বলতে গেলেই প্রথমে চলে আসবে কোরিয়ান পপ কালচারের নাম। প্যারাসাইট মুভির অস্কার জয় থেকে শুরু করে স্কুইড গেমের নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা শো হওয়া এই প্রতিটি ঘটনা বিশ্বব্যাপী কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির ক্রমবর্ধমান জনপ্রিয়তার একটি অংশ। যদি আপনি কখনো ভাইরাল হওয়া গান গ্যাংনাম স্টাইল বা বিটিএস এর বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তার কথা শুনে থাকেন, তবে আপনি হয়তো বুঝতেই পারছেন কিভাবে হালিউ বা কোরিয়ান ওয়েভ সারা বিশ্বের মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। কিন্তু কিভাবে এই সফলতা অর্জিত হলো? এর পেছনে রয়েছে কোরিয়ার সরকার এবং দেশটির সৃজনশীলতা, যা প্রপার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এবং লং টার্ম স্ট্র্যাটেজিরই একটি রেজাল্ট। প্যারাসাইট মুভি ছিল প্রথম বিদেশি ভাষার ছবি যা অস্কারের বেস্ট পিকচার পুরস্কার জিতে ইতিহাস গড়ে। এটি কেবল একটি সিনেমার সাফল্য নয়, বরং একটি ন্যাশনাল স্ট্র্যাটেজির সফল প্রতিফলন। দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র শিল্প দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও এর এগিয়ে যাওয়ার যাত্রা ছিল এক চমৎকার গল্প। স্কুইড গেম, যা প্রায় $30 মিলিয়ন তৈরি হয়েছিল, এটি এমন এক শো যা নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হয়ে উঠেছে এবং প্রায় $1.2 বিলিয়ন আয় করেছে। এগুলো কেবল কাকতালীয় ঘটনা নয়, বরং কোরিয়ার কালচার এক্সপোর্টের লং টার্ম স্ট্র্যাটেজির একটি অংশ। কিন্তু হালিউ বা কোরিয়ান ওয়েভের সাফল্যের মূল কারণ কি? এটি শুরু হয় 1990-এর দশকে। কোরিয়া সরকার বুঝতে পেরেছিল যে কালচার এক্সপোর্ট তাদের জন্য একটি বিশাল অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি হতে পারে। এই উপলব্ধির পেছনে ছিল 1993 সালের জুরাসিক পার্ক মুভির বিশাল সাফল্য, যা সারা বিশ্বে প্রায় $1 বিলিয়ন আয় করেছিল। তখনকার কোরিয়ার অর্থনৈতিক উপদেষ্টারা সরকারের নজরে আনেন যে এই ধরনের চলচ্চিত্রের সাফল্য দক্ষিণ কোরিয়ার প্রধান রপ্তানি পণ্য হুন্দাই গাড়ি বিক্রির থেকেও অনেক বেশি লাভজনক হতে পারে। এর ফলে কোরিয়া সরকার সিদ্ধান্ত নেয় তাদের মিডিয়া এবং বিনোদন খাতে বৃহত্তর বিনিয়োগের। কিন্তু এরপর আসে 1997 সালের অর্থনৈতিক বিপর্যয়, যখন সিউলকে IMF থেকে $60 বিলিয়ন ঋণ নিতে হয়। এটি আজও কোরিয়ান জাতির জন্য একটি অপমানজনক সময় হিসেবে চিহ্নিত হয়ে আছে। অবস্থা এমন দাঁড়ায় যে মানুষ তাদের বিয়ের আংটিও দান করেছিল দেশের ঋণ পরিশোধের জন্য। এই ঘটনাটি কোরিয়ানদের জন্য ছিল একটি বড় মানসিক ধাক্কা। তখনই সিউল সবকিছু থেকে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কোরিয়া তখন বুঝেছিল যে তাদের সাংস্কৃতিক পরিচয়কে রপ্তানি করার মতো একটি প্রোডাক্ট হিসেবে গড়ে তুলতে হবে। এই ভাবনা থেকেই জন্ম নেয় হালিউ বা কোরিয়ান ওয়েভ। তখনকার প্রেসিডেন্ট কিম দাই জুং বিশ্বাস করেছিলেন যে কোরিয়ান কালচার বিশ্বায়নই তাদের এই সংকট থেকে উত্তরণের পথ হতে পারে। তার পরিকল্পনা অনুযায়ী কোরিয়ার বিনোদন এবং সাংস্কৃতিক পণ্যগুলিকে বৈশ্বিক বাজারে প্রচার করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। সে সময় থেকে কে পপ, কে ড্রামা এবং কোরিয়ান সিনেমা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে। হালিউ বা কোরিয়ান ওয়েভের সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো কে পপ। বিটিএস এখন বিশ্বের সবচেয়ে বড় বয় ব্যান্ড, যারা প্রথম কোরিয়ান গানে 2017 সালে বিলবোর্ড হট 100-এর শীর্ষে উঠে আসে। এই প্রচেষ্টার ফলাফল এখন সুস্পষ্ট। কে পপ ব্যান্ড বিটিএস এর কথা চিন্তা করুন। তাদের জনপ্রিয়তা আজ শুধু দক্ষিণ কোরিয়ায় সীমাবদ্ধ নয়, বরং বিশ্বব্যাপী তাদের কোটি খানেক ভক্ত রয়েছে। বিটিএস শুধুমাত্র কোরিয়ার একটি ব্যান্ড নয়, এটি একটি সাংস্কৃতিক শক্তি হিসেবে কাজ করছে, যা কোরিয়ার সফট পাওয়ারের একটি প্রধান এলিমেন্ট হয়ে উঠেছে। তারা একাধিকবার জাতিসংঘে পারফর্ম করেছে এবং তাদের বার্তা তরুণ প্রজন্মকে কোরিয়ান সংস্কৃতি এবং কোরিয়ান জীবনধারার প্রতি আকৃষ্ট করেছে। 2019 সালে দক্ষিণ কোরিয়ায় আসা 13 জন পর্যটকের মধ্যে একজনের ভ্রমণের প্রধান উদ্দেশ্যই ছিল বিটিএস এবং কে পপ সংস্কৃতির সাথে সরাসরি সংযোগ স্থাপন। 2024-এ এই ধরনের পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। শুধু বিটিএস নয়, কে ড্রামাসের জনপ্রিয়তাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এবং কুইন অফ টিয়ার্স এর মতো শোগুলো আন্তর্জাতিক দর্শকদের মন জয় করেছে। 2019 সালে কোরিয়ার বিনোদন শিল্পের মূল্য ছিল প্রায় $10.3 বিলিয়ন, যা বর্তমান সময়ে আরও বেড়েছে। নেটফ্লিক্স কোরিয়ান কন্টেন্ট তৈরিতে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। কোরিয়ান ড্রামাগুলি সাধারণত এমন সামাজিক সমস্যাগুলোর উপর আলোকপাত করে, যেমন অর্থনৈতিক বৈষম্য, সামাজিক ন্যায় বিচার এবং তরুণ প্রজন্মের সংগ্রাম। এই বিষয়গুলো বিশ্বব্যাপী মানুষের মধ্যে একটি কানেক্টিভিটি স্থাপন করেছে, কারণ এই সমস্যাগুলো কেবল দক্ষিণ কোরিয়ায় নয়, বরং পুরো বিশ্বজুড়ে প্রায় একই রকম। কোরিয়ান সংস্কৃতির বিশ্বব্যাপী বিস্তার শুধু বিনোদন ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। কে বিউটি অর্থাৎ
কোরিয়ান বিউটিফিকেশন প্রোডাক্ট বর্তমানে বিশ্বজুড়ে একটি বিশাল বাজার তৈরি করেছে। এই শিল্পের গ্লোবাল মার্কেট প্রায় $77 বিলিয়ন। শুধু তাই নয়, কোরিয়ান খাবার, বিশেষ করে কোরিয়ান বারবিকিউ এবং অন্যান্য ট্র্যাডিশনাল খাদ্যগুলো গ্লোবাল ফুড মার্কেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হানলিউ বা কোরিয়ান ওয়েভ শুধুমাত্র অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক শক্তির চমৎকার উদাহরণ। দক্ষিণ কোরিয়া দেখিয়ে দিয়েছে কিভাবে সংস্কৃতি, সৃজনশীলতা এবং সফট পাওয়ার একত্রে একটি দেশকে বৈশ্বিক মঞ্চে একটি বিশাল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তাদের এই কৌশলটি বিশ্বের অন্যান্য দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে। ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশ কি কান্ট্রি ব্র্যান্ডিংয়ে কোরিয়ার মতো একই পথে হাঁটতে পারে? আপনার কি মনে হয়? আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো নীতি নির্ধারক এবং তরুণ সমাজকে কিছুটা ভাবনার খোরাক দেয়া। পরিবর্তিত বাংলাদেশ চাইলে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে সকল আঙ্গিকেই ব্র্যান্ডিং করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।